আসসালামু আলাইকুম। রূপার গল্পকথন অডিও বুকে আজ আপনারা শুনবেন ময়ূরাক্ষীর শেষ পর্ব, পর্ব ৭। শুরু করছি পর্ব ৭। পৌষ মাস কিংবা মাঘ মাস কিংবা অন্য কোনো মাসও হতে পারে, তবে শীতকাল এইটুকু মনে আছে, কারণ আমার গায়ে ছিল গেরুয়া রঙের চাদর, রূপার গায়ে হালকা লাল কার্ডিগান। প্রথমে অবশ্যই কার্ডিগানের দিকে আমার চোখ পড়ল না, আমার চোখ পড়ল তার মাথায় জড়ানো স্কার্ফের দিকে। স্কার্ফের রং গাঢ় সোনালী, কাপড়ে সোনালী এবং রূপালী, এই দুটি রং সচরাচর চোখে পড়ে না। হয়তো এই দুটি রং কাগজে খুব ভালো ধরে, কাপড়ে ধরে না। সোনালী রঙের স্কার্ফ মাথায় জড়ানো বলে দূর থেকে তার চুলগুলি মনে হচ্ছিল সোনালী। দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে। আমি বসে আছি ইউনিভার্সিটির লাইব্রেরির বারান্দায়, বসেছি ছায়ার দিকে। শীতকালে সবাই রোদে বসতে ভালোবাসে, আমিও বাসি। তবু ছায়াময় কোণ বেছে নিয়েছি, কারণ ওই দিকটায় ভিড় কম। আমি লক্ষ্য করছি রূপা আসছে। আমি তাকে চিনি, তার নাম জানি। সে যে ধবধবে সাদা গাড়িটাতে আসে তার নাম্বারও আমি জানি, ঢাকা ভ 8782। শুধু আমি একা নই, আমাদের ক্লাসে সব ছেলেই জানে। সবাই কোনো না কোনো ছলে রূপার সঙ্গে কথা বলেছে, অনেকে তার বাসায় গেছে। অতি উৎসাহী কেউ কেউ তার জন্য নোট এবং বইপত্র জোগাড় করেছে। রূপার জন্মদিনে সব ছেলেরা মিলে একটা জল রং ছবি উপহার দিল। ছবিটার নাম বর্ষা। ছবির বিষয়বস্তু হচ্ছে একটি মেয়ে কদম গাছের একটু নিচু ডালে হাত দিয়ে মেঘমেদুর আকাশের দিকে তাকিয়ে আছে। চমৎকার ছবি। ছবিটা পাওয়া গিয়েছিল বিনা পয়সায়, তবে বাধাতে খরচ হলো 500 টাকা। সেই টাকা আমরা সবাই চাঁদা তুলে দিলাম। রূপা হচ্ছে সেই ধরনের মেয়ে যার জন্য চাঁদা তুলে কিছু একটা করতে কারোর আপত্তি থাকে না। ছেলেরা গভীর আগ্রহ এবং আনন্দ নিয়ে এদের সঙ্গে মেশে এবং জানে এই জাতীয় মেয়েদের সঙ্গে তারা কখনোই খুব ঘনিষ্ঠ হতে পারবে না। এরা যথাসময়ে বাবা মার পছন্দ করা একটি ছেলেকে বিয়ে করবে, যে ছেলে সাধারণত থাকে বিদেশে। রূপা আমার সামনে এসে দাঁড়ালো, মাথার স্কার্ফ খুলে ফেলে বলল, কেমন আছো? রূপাকে যেমন সবাই তুমি করে বলে, রূপাও তেমনি সবাইকে তুমি করে বলে। তার সঙ্গে দীর্ঘ 2 বছরে আমার কোনো কথা হয়নি, আজ হচ্ছে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, আন্তরিক সুরে বললাম, ভালো আছি। আপনি কেমন আছেন? রূপা বিভ্রান্ত হয়ে গেল। আমি আপনি করে বলবো সে তা আশা করেনি। তাকে অপ্রস্তুত এবং লজ্জিত মনে হলো। সে এখন কি করে তাই আমার দেখার ইচ্ছা। তুমি করেই চালিয়ে যায় না আপনি ব্যবহার করে। বাংলা ভাষাটা বড়ই গোলমেলে, মাঝে মাঝেই তরুণ তরুণীদের বিভ্রান্ত করে। রূপা নিজেকে সামলে নিল, সহজ গলায় বলল, আপনি আপনি করছেন কেন? আমাকে অস্বস্তিতে ফেলবার জন্যে? আমি এত সহজে অস্বস্তিতে পড়ি না। আমি বললাম, বসো রূপা। রূপা বসতে বসতে বলল, অনেকদিন থেকে আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা। আচ্ছা বলো, কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞাসা করলেন না। জিজ্ঞেস করলাম না, কারণ কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি। তুমি লক্ষ্য করেছো যে আমি তোমার প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করিনি, গায়ে পড়ে কথা বলতে যাইনি, টেলিফোন করিনি, হঠাৎ বাসায় উপস্থিত হইনি। ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে। সুন্দরী মেয়েরা খুব অহংকারী হয়, তারা সবসময় তাদের চারপাশে একদল মুগ্ধ পুরুষ দেখতে চায়। রূপা মাথার চুল ঝাঁকিয়ে বলল, তোমার কথা মোটেও ঠিক না। আমি সেজন্য তোমার কাছে আসিনি। আমি শুনেছি তুমি ভবিষ্যতে কথা বলতে পারো, হাত দেখতে পারো, অলৌকিক কিছু ক্ষমতা আছে তোমার। আমি সেই সম্পর্কে জানতে চাই। আমার সঙ্গে মিথ্যা কথা বলার দরকার নেই, সত্যি করে বলো, তোমার কি এ জাতীয় কোনো ক্ষমতা আছে? আছে। কি ধরনের ক্ষমতা? আমার কাছে একটা নদী আছে, যে কোনো সময় সেই নদীটাকে বের করতে পারি। রূপা বিরক্তিতে ভ্রু কুঁচকে বলল, এইসব আজেবাজে কথা বলে লাভ নেই। তুমি আমাকে কনফিউজড করতে পারবে না। আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো? অবশ্যই পারি। তুমি একটা লাল গাড়ি করে আসো। গাড়ির নাম্বার ঢাকা ভ 8782। রূপার ঠোঁটের কোণে হাসির আভাস থেকে বললাম, সম্ভবত আরো কিছু বলতে পারি, বলবো? বলো। খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিকের তারে হাত দিয়ে 2 হাত পুড়িয়ে ফেলেছিলে। রূপার চোখ তীক্ষ্ণ করে বলল, কি করে বললে? অলৌকিক ক্ষমতায়। অলৌকিক ক্ষমতা না ছাই, আমার এই গল্প সবাই জানে। আমি অনেকের সঙ্গে হাত পুড়ে যাওয়ার গল্প করেছি। আমার মনে হয় আমাদের ক্লাসের সব ছেলেই জানে। তুমি তাদের একজন কারো কাছ থেকে শুনেছ, ঠিক না? হ্যাঁ ঠিক। তাহলে তোমার কোনো ক্ষমতা টমতা নেই? না, তবে একটি নদী আছে। নদীটার নাম ময়ূরাক্ষী। আবার ফাজলামি করছো?
ফাজলামি করছি না। নদীটা সত্যিই আছে, এবং আমার কোনো ক্ষমতা যে নেই তাও ঠিক না। কিছু ক্ষমতা আছে। কেমন? যেমন ধরো, আজ তোমাকে নিতে গাড়ি আসবে না, তোমাকে রিক্সা নিয়ে ফিরতে হবে। এটা ঠিক হয়েছে, কাকতালীয়ভাবে বলে ফেলেছো। আমাদের গাড়ি গ্যারেজে, সাইলেন্সার পাইপ নষ্ট হয়ে গিয়েছে, সারাতে দিয়েছে। এছাড়াও আমি বলতে পারি তোমার হ্যান্ডব্যাগে কত টাকা আছে। কত টাকা আছে? 100 টাকার নোট আছে 2টা, একটা 20 টাকার নোট, 1 টাকার নোট আছে 7টা, কিছু খুচরা পয়সা। কত বলতে পারছি না। রূপা হাসি মুখে তাকিয়ে রইল। আমি বললাম, বাক্স খুলে তুমি গুনে দেখো ঠিক বললাম কিনা। আমি গুনতে চাই না। গুনতে চাও না কেন? গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি, তখন আমার মনটা খারাপ হয়ে যাবে। তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে, এটা বিশ্বাস করতে আমার ভালো লাগছে। চারিদিকে এত সাধারণ মানুষ, এর মধ্যে একজন কেউ থাকুক যে সাধারণ নয়, অসাধারণ। তুমি গুনে দেখো না। রূপা গুনল এবং অবাক হয়ে বলল, কি করে হলো? কি করে তুমি বলতে পারলে? আমি বললাম, আমি জানি না রূপা, মাঝে মাঝে কাকতালীয়ভাবে আমার কিছু কথা মিলে যায়। আচ্ছা আমি যাই। আমি উঠে দাঁড়ালাম। রূপা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। পরের 3 মাস আমি ইউনিভার্সিটিতে গেলাম না। আমি জানি রূপা আমাকে খুঁজবে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহ সীমা থাকে না। মেঘ আমরা কখনো স্পর্শ করতে পারি না বলে মেঘের প্রতি মমতার আমাদের সীমা নেই। 3 মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসায় টেলিফোন করে বললাম, রূপা, তুমি কেমন আছো? ভালো। চিনতে পারছো? চিনতে পারবো না কেন? তুমি কোথায় ডুব মেরেছিলে? মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি? ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি? হ্যাঁ, মামার বাড়ি। হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করলো। তারা কি খুব চমৎকার মানুষ? না, তারা পিশাচ শ্রেণীর। কিসব কথা বলছো তুমি? সত্যি বলছি। আমার 3 মামা, 3জনই পিশাচ। তবে একজন মারা গেছেন, এখন 2জন আছেন। তারা পিশাচ হলেও আমাকে খুব স্নেহ করেন। তোমার বাবা মার কথা বলো। মার কথা বলতে পারবো না, তেমন কিছু জানি না। তোমার বাবার কথা বলো। বাবা ছিলেন একজন চমৎকার মানুষ, তবে বাবা একবার একটা টিয়া পাখিকে গলা টিপে মেরে ফেলেছিলেন। তুমি এমন সব অদ্ভুত কথা বলো কেন? কি করব বলো, আমার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটে। রূপা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি? আমি জানি। সত্যি জানো? হ্যাঁ জানি। কি করে জানো? ভালোবাসা টের পাওয়া যায়। অনেকক্ষণ চুপ করে থেকে রূপা বলল, কেন জানি তোমার কথা সব সময় মনে হয়। এর নাম কি ভালোবাসা? আমার জানা নেই রূপা। তুমি কি আসবে আমাদের বাসায়? আসবো। কখন আসবে? এক্ষুনি আসছি। এত রাতে? এলে বাবা হইচই শুরু করবেন। তুমি কি সকালে আসতে পারো না? না রূপা, আমাকে এক্ষুনি আসতে হবে। আচ্ছা বেশ, আসো। তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে? কেন বলো তো? যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো। আমি এলেই গেট খুলে দেবে। আচ্ছা। আমি গেলাম না। আবারও মাসখানেকের জন্য ডুব দিলাম, কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই। আমি রূপাকে কখনো চিঠি লিখিনি। একবার হঠাৎ একটা চিঠি লিখতে ইচ্ছে হলো। লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছি না। অনেকবার করে একটি লাইন লিখলাম, রূপা, তুমি কেমন আছো। সমস্ত পাতা জুড়ে একটি মাত্র বাক্য। সেই চিঠির উত্তরে রূপা খুব রাগ করে করে লিখল, তুমি এত পাগল কেন? এতদিন পর একটা চিঠি লিখলে, তার মধ্যেও পাগলামি। কেন এমন করো? তুমি কি ভাবো এসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো? তোমার কাছে আমি হাত জোর করছি, স্বাভাবিক মানুষের মতো আচরণ করো। ওই দিন দেখলাম দুপুরে কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছো, বিড়বিড় করে আবার কিসব যেন বলছো। দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা তুমি আমাকে বলো। আমার সমস্যার কথা রূপাকে আমি বলতে পারি? আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য সারাদিন আমি পথে পথে ঘুরি, মহাপুরুষ হবার সাধনা করি। যখন খুব ক্লান্তি বোধ করি তখন একটি নদীর স্বপ্ন দেখি, যে নদীর জল ছুঁয়ে ছুঁয়ে একজন তরুণী ছুটে চলে যায়। একবার শুধু থমকে দাঁড়িয়ে তাকায় আমার দিকে। তার চোখে গভীর মায়া ও গাঢ় বিষাদ। এই তরুণীটি আমার মা, আমার বাবা যাকে হত্যা করেছিলেন। এইসব কথা রূপাকে বলার কোনো অর্থই হয় না। বরং কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি, রূপা, তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিস ধরে নিচের দিকে তাকাবে?
তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। একটুখানি দাঁড়াও, আমি তোমাদের বাসার সামনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, তবু যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে, চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে ছাদের কার্নিস ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে। আমি কখনো যাই না। আমাকে তো আর 10টা সাধারণ ছেলের মতো হলে চলবে না। আমাকে হতে হবে অসাধারণ। আমি সারাদিন হাঁটি, আমার পথ শেষ হয় না। গন্তব্যহীন যে যাত্রা, তার কোনো শেষ থাকার কথাও তো নয়। শেষ করছি হুমায়ুন আহমেদ রচিত ময়ূরাক্ষী উপন্যাস। আরও গল্প উপন্যাস শুনতে রূপার গল্পকথন অডিও বুকের সাথেই থাকুন। ধন্যবাদ।